নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই বন্ধুরা। আজকের পর্বে আমরা জানব জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চড়ে কোথায় যান। বলা হয়ে থাকে তিনি মাসির বাড়ি যান। তার মাসির নামই বা কি, বাড়ি বা কোথায়, আসুন জেনে নিই আজকের পর্বে। জানবো এর পেছনে লুকিয়ে থাকা পৌরাণিক কাহিনী, জগন্নাথ মন্দিরকে ঘিরে অলৌকিক ইতিহাস সম্পর্কেও জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। মোট 11 দিন ধরে জগন্নাথ তার বোন সুভদ্রা এবং দাদা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণেও আমরা উল্লেখ পাই। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। রথযাত্রা প্রত্যেক বছরই পালিত হয়। এই দিনে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রা। রথে চড়ে 3 কিলোমিটার দূরে মাসির বাড়ি যান 3 ভাই বোন। কিন্তু মাসির বাড়ি কেনই বা তার এত পছন্দের, তার নামই বা কি, কোথায় তার বাড়ি, আসুন জেনে নিই। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো রথযাত্রা। পুরীর রাজপথের 2 প্রান্তে অবস্থিত 2 মন্দির। সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এই 2 মন্দিরে। এক প্রান্তে প্রভু জগন্নাথের শ্রীক্ষেত্র, অন্যদিকে রয়েছে গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসি বলে পরিচিত। এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি তারা যান। সেখানে থেকে আবারও 7 দিন পরে তারা মন্দিরে ফিরে আসেন। এটাকে মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব। এই যাওয়াকে বলে সোজা রথ, আর ফিরে আসাকে বলে উল্টো রথ। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবীরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। এই দিনে অনেক শুভ কাজও হয়, এমনকি খুঁটি পূজা থেকে শুরু করে দুর্গাপুজোর সূচনাও হয় এই রথযাত্রার দিন থেকেই। পদ্মপুরাণ থেকে জানা যায় মালবরাজ ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত। কিন্তু সেই মন্দিরে কোনো দেবমূর্তি বা বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বলল নীলমাধবের কথা। তিনি ছিলেন বিষ্ণুরই এক রূপ। নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা, কিন্তু নীলমাধবকে খুঁজে পেলেন না কেউই। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল একজনকে। তিনি হলেন বিদ্যাপতি। তিনি ছিলেন একজন পুরোহিত। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপরে গল্পের মতো চলল তার জীবন। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। সেই সূত্র ধরেই এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রাহ্মণ তনয় বিদ্যাপতির। কিছুকাল প্রেমের পরে তারা বিয়ে করল এবং জঙ্গলে সংসার করতে লাগলেন এই নবদম্পতি। এদিকে হঠাৎই একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন সবররাজ প্রতিদিনই সকালে স্নানের পর কোথাও যেন একটা যান। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গোপনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে, আর সেখানেই যান বিশ্ববসু। নীলমাধবের কথা জানতে পেরে দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শ্বশুরের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবদার করে বসলেন বিদ্যাপতি। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধে শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন বিশ্ববসু। এদিকে ছেড়ে দেওয়ার পাত্রও নন বিদ্যাপতিও। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো দিলেন বিদ্যাপতি। নীলমাধব স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চান। তাকে কি আর দেরি করা যায়? চটজলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তো আনন্দে একেবারে আত্মহারা। সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই তার কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় যেন হারিয়ে গেল নীলমাধব।
তখন আবারও দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীল মাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো, কিন্তু সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ বিশ্ব বসু, আর একদিক ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও আর এক গল্প। সেই কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি তৈরি করা তো দূরের কথা, ছেনি হাতুড়ি ফোটাতেও পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কে? আবারও মাথায় হাত পড়ল মহারাজার। ইন্দ্রদ্যুম্নের এই অসহায়তা দেখে আবারও দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনিই করবেন ভগবানের বিগ্রহ, তবে তার একটা শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের আগে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ করা দেখতে পারবে না। অতঃপর শর্ত অনুযায়ী কাজ শুরু হলো। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠকঠক শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ, কিন্তু ভিতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়েই দরজা খুলে দেন তিনি। দেখলেন বৃদ্ধ কারিগর উধাও, পড়ে আছে শুধু 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই তখনও গড়া হয়নি। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়লেন। ভাবলেন শর্ত ভাঙনের জন্যই এত বড় শাস্তি পেতে হচ্ছে তাদের। তখনও স্বপ্ন দিলেন স্বয়ং জগন্নাথ। বললেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব, এবং জগন্নাথ দেবের রথযাত্রা এত মাহাত্ম্যপূর্ণ হয়েছে। বন্ধুরা, আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের আরও পৌরাণিক কাহিনী সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলের সাথেই থাকবেন।